অনেকে জানতে চেয়েছিল কত ঘন্টা পড়ালেখা করলে আমি আপনার মতো একটা চাকরি পাবো। শুধু আমার চাকরির মতো কেন, এর চেয়েও কিন্তু ভালো চাকরি আছে। যেমন বিসিএস ক্যাডার হতে পারো তুমি, আরো ভালো ভালো চাকরি আছে। অর্থাৎ ক্লাস 1 জব যদি তুমি করতে চাও, তোমাদের পড়তে হবে 24 ঘন্টা। শুনে হয়তো অবাক হচ্ছ, 24 ঘন্টা? হ্যাঁ, 24 ঘন্টা। যেমন তুমি 8 ঘন্টা পড়ার টেবিলে পড়েছো, এর বাইরেও কিন্তু তুমি পড়ার মধ্যেই থাকবে। যেমন তুমি একটা ইংরেজি পত্রিকা পড়ছো, তুমি মেট্রো রেলে যাচ্ছ, পত্রিকা পড়ছো, তোমার কিন্তু পড়া হচ্ছে। তুমি শুয়ে আছো, ঘুম আসছে না, কি ভাববে? পড়ালেখার কথা ভাববে। তুমি ভোকাবুলারি ভাববে, তুমি কোনো ম্যাথের সলিউশন নিয়ে ভাববে, কোনো সাধারণ জ্ঞান নিয়ে তুমি ভাববে, অর্থাৎ পড়ার মধ্যে থাকবে। এরপর তুমি গোসল করছো, হ্যাঁ গোসল করছো, কিন্তু সাথে সাথে তুমি পড়ার ভাবনাতেই থাকবে। রাস্তা দিয়ে যাচ্ছ, সাইনবোর্ড পড়লে, সাইনবোর্ডে কোনো একটা শব্দ পেলে সেটা নিয়ে ভাবলে। ঘুমিয়ে গেলে তখনও কিন্তু পড়ার মধ্যে তুমি থাকতে পারো। যদি তুমি খুব বেশি করে কোনো কিছু ভাবো, তখন কিন্তু সেটা মগজের মধ্যে থেকে যায়। তুমি ঘুমালেও তোমার মগজ কিন্তু ঘুমাবে না, সেই বিষয়গুলো নিয়ে মগজ কাজ করতে থাকবে। দেখবে ওটা আস্তে 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 তোমার মনের ভিতরে স্থায়ী রূপ ধারণ করবে। এরকম কিন্তু অনেক ঘটনা আছে। আমি ছোটবেলায় একটা ম্যাথ পারছিলাম না, এটা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। সারা রাত আমি ওই ম্যাথটা স্বপ্ন দেখছিলাম, এবং ওই স্বপ্নের মধ্যে আমি কিন্তু ম্যাথের সলিউশন পেয়ে গিয়েছিলাম। তো এরকম হতেই পারে। আমি যেটা বলতে চাই, মানে ভালো চাকরি পেতে হলে, ক্লাস 1 জব করতে হলে তোমাকে 24 ঘন্টা পড়ালেখার মধ্যে থাকতে হবে। অনেকটা প্রেমের মতো। একটা ছেলে বা একটা মেয়ে যখন প্রেমে পড়ে, তখন কি হয়? 24 ঘন্টা সেই মেয়েটাকে নিয়ে বা সেই ছেলেটাকে নিয়ে ভাবতে থাকে। তোমাদের এইরকম প্রেমে পড়তে হবে লেখাপড়ার প্রতি। 24 ঘন্টা এই পড়ালেখা নিয়ে তোমরা ভাববে, তাহলে আমার বিশ্বাস তোমরা অবশ্যই সফল হবে, এর কোনো বিকল্প নেই। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি একটা স্পিচ নিয়ে এসেছি। এটাকে মোটিভেশনাল স্পিচ বলাও যেতে পারে, আর না বললেও কোনো দুঃখ থাকবে না। আমি ব্যক্তিগত জীবনে টুকটাক অভিনয় করি, অনেকে আমাকে স্ক্রিনে দেখেছেন। যখন আমি লেখাপড়া শুরু করি, মনে হলো যে লেখাপড়া করা খুব দরকার। আমি যখন 7 থেকে 8-এ উঠি, তখন 2 সাবজেক্টে ফেল করি, বিশেষ বিবেচনায় আমি উত্তীর্ণ হই। পরবর্তীকালে আমার হঠাৎ মনে হলো যে লেখাপড়াটা করা দরকার। লেখাপড়া করলে অনেকে দেখি প্রশংসা করে, স্যাররাও খুব যত্ন করে। আমার মনের মধ্যে সেই বোধটা আসলো, আমি লেখাপড়াটা শুরু করে দিলাম। তখন আমার আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খুব কাছের, তারা কিন্তু আমাকে ডিসকাস করা শুরু করলো। কেন শুরু করলো? কারণ তারা মনের অজান্তে চায় না যে আমি তাদের অতিক্রম করি। এটা কিন্তু একেবারে ঘর থেকে শুরু হয়। মামা থাকলে, চাচা থাকলে, দুলাভাই থাকলে, ইভেন বড় ভাই থাকলেও, আরে কি দরকার এত লেখাপড়া করে, কি হবে জীবনে, হ্যাঁ, আর এটা কর, এটা কর, এটা কর, এমনভাবে বলে মনে পৃথিবীর সব সে জানে এবং সব কিছু সে করে ফেলেছে। কিন্তু মনের অজান্তে সে এমন একটা বিষয় চায় যে আমি যেন তাকে অতিক্রম করে আমি সুপার হয়ে না যাই। এটা সে জানেও না। যেমন ছোট উদাহরণ দিই, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম অ্যাকাউন্টিংয়ে, আমি শুরু করলাম লেখাপড়া, যে ভালো কিছু করে ফেলবো। তখন আমার কাছের মানুষরা বলল, এত লেখাপড়া করে কি হবে, লেখাপড়া করে চাকরি পাবি? কেন না, আমাদের বংশ তো কেউ এত বড় চাকরি করে না, আমাদের মামা খালু নাই, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এমপি মিনিস্টার নাই, বড় ধরনের ব্যবসায়ী নাই, এত লেখাপড়া করে চাকরি পাওয়া যাবে? ওই কাজ করতে, মানে চাকরি খুঁজতে খুঁজতে জুতার শুকতলা শেষ হয়ে যাবে, চাকরি পাওয়া যাবে না। আপনি ভাবতে পারেন যে এই কথাটা আমার জন্য কতটা আত্মঘাতী। অর্থাৎ আমি যেই প্রেরণা নিয়ে, স্পিরিট নিয়ে লেখাপড়া শুরু করেছিলাম, সেটা কিন্তু 12টা বাজিয়ে দিয়েছে। কারণটা কি জানেন? কারণ ওই লোকটা ইউনিভার্সিটিতে পড়েনি, এবং ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রির মাঝে যাও সে বোঝে না, কিন্তু এমন একটা ভাব সে বলে লেখাপড়ার কিছু হবে না। যেমন কিছু কিছু লোক ছোটোবেলায় মনে করে যে আমি অভিনেতা হব, মিডিয়াতে যায়, এবং তার সততা, তার পরিশ্রমের অভাবে সে কাজটা করতে পারে না। এরপরে যখন সে বড় হয়, সংসার করে, তখন বাচ্চাদেরকে কি বলে, আরে মিডিয়া কত দেখেছি না, এগুলো করে লাভ নেই, লাভ নেই, লাভ নেই, আমার দেখেছেন এগুলো হয় না, বাদ দে, এগুলো মামাগুলো থাকতে হয়, এগুলো আত্মীয় স্বজন বড় না হলে হয় না। এই যদি তোর বাবা যদি এখন আলী জাকের থাকতো, তাহলে তুই স্টার হয়ে যেতি। কিন্তু এটা বলে না যে শাহরুখ খানের কেউ ছিল না, সে শাহরুখ খান বড় অভিনেতা হয়েছে, ওইটা বলে। তো এটা বলার একটাই কারণ, আত্মীয় স্বজনরা যেটা চায় যে তাকে যাতে তুমি অতিক্রম না করো, এটা অজান্তেই হয়ে যায়। হ্যাঁ,
এই বলে যে সে তোমার শত্রু তা না, কিন্তু শত্রুর চেয়ে বড় ক্ষতিটা সে করে ফেলে। এরপর যখন আমি ইউনিভার্সিটিতে পাশ করে ফেললাম, পাশ করার পর চিন্তা হলো যে আমি চাকরি করব। আমার বাবা তখন মারা গেলেন। তখন অফিস থেকে অফার আসলো যে তুমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে পারো, এবং আমি খুশি হয়ে গেলাম চাকরি করব। কিন্তু চাকরিটা তো ক্লাস 1 জব না, এটা একটা মিড লেভেলের চাকরি, ক্লারিক্যালও হতে পারে। আমার আশেপাশের মানে বিজ্ঞজনেরা বললো, হ্যাঁ এই চাকরি করলে 2 বছর 3 বছর পর প্রমোশন পাবে, এইটা হবে এইটা হবে এইটা হবে, এত টাকা পাবে এত টাকা পাবে এত টাকা পাবে। আমি কনফিউজড হয়ে গেলাম যে আমার আইডেন্টিটিটা কী হবে, একটা পত্রিকা অফিস চাকরি হবে, আইডেন্টিটির কী হবে। তখন তো মিডিয়াতে এরকম স্টার জন্মায়নি, মুন্নিশা কিংবা তুষার আবদুল্লাদের মতো। আমার সামনে কোনো আইডল ছিল না। তাহলে আমি পত্রিকায় চাকরি করে কি করব? মনের ভিতরে ভয় ঢুকলো, কি করা যায়? আমি কি আরও লেখাপড়া করবো, আরও চর্চা করবো ভালো চাকরির জন্য? আমি আমার মাকে বললাম, মা আমি কি করতে পারি? মা খুব আধুনিক ছিল, ভয়ঙ্কর আধুনিক। কীরকম আধুনিক একটা ছোট্ট উদাহরণ দিই। যখন আমি ছোটোবেলায় মার্কসিজম লেনিনিজম পড়া শুরু করলাম, মনের ভিতরে অ্যাথিজম জন্মানো শুরু করলো, আমার মা একটা কথাই বলল যে তোরা এ যুগের মানুষ, লেখাপড়া করছিস, তোরা ভালোটা বুঝবি। মানে একটা মানুষ কতটা আধুনিক হলে সন্তানকে কথা বলতে পারে। সে বলতে পারতো, নো আমি যেটা বুঝি সেটাই কারেক্ট। এই যখন আমি চাকরির ব্যাপারে বললাম, না আমার কাছে এখন 2টো চাকরি আছে, একটা হচ্ছে বাংলাদেশ অবজারভারে, আর একটা বর্ণমালা স্কুলে বলছে আমাকে ইংরেজি পড়ানোর জন্য, তো বল কোনটা করলে কী হবে আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম যে অবজারভারে চাকরি করলে আমি 2-1টা প্রমোশন পাবো, ওই পত্রিকা অফিসে চাকরি করবো, বাবার মতো এরকম সাব এডিটর হিসেবে কাজ করব। আর বর্ণমালা স্কুলে চাকরি করলে, আমি স্কুলে চাকরি করলে আমি প্রচুর লেখাপড়া করবো, বাচ্চাদের পড়াবো, নিজেরও পড়ালেখা হবে। একটা সময় 1-2 বছর পর যখন আমি অনেক জ্ঞানী হয়ে যাব, তখন আমি চাকরির জন্য লড়াই করব, বড় বড় চাকরির জন্য। বিসিএস হতে পারে, বাংলাদেশ ব্যাংকের বড় চাকরি হতে পারে, মানে ক্লাস 1 জবের জন্য আমি লড়াই করব। তখন মা আমাকে বলল, তোর বাবার চাকরিটা পাওয়ার দরকার নেই, তাছাড়া ওটা তো চাকরিটা পাবি তোর বাবার সূত্রে, তুই নিজের যোগ্যতা দিয়ে চাকরি জোগাড় কর। আমার এই কথাটা খুব ভালো লাগলো। আমি তখন বর্ণমালা স্কুলে পড়ালাম, ওই অনারারি পড়ালাম, আমাকে বোধহয় মাসে 1000 টাকা দিতে আর কি। আমার ভেতরে সে বোধটা হলো যে আমি বাচ্চাদের পড়াবো এবং পড়ে পড়ে নিজেকে আমি শিক্ষিত করে তুলব। আমি যে সাবজেক্ট জীবনে পড়িনি সে সাবজেক্ট আমি স্কুলে তখন কলেজ করেছিল, কলেজেও পড়ানো শুরু করলাম। এই করতে করতে আমার জ্ঞান এমন একটা জায়গায় পৌঁছলো, আমি একই সাথে টফেল, জিমের, জিআরই বইগুলো মুখস্থ করা শুরু করলাম। একটা সময়ে আমি ইন্টারভিউ দেওয়া শুরু করলাম। কয়েকটা ইন্টারভিউতে আমার কার্ড আসলো না। হঠাৎ দেখি মানে চারিদিক থেকে চাকরি আসা শুরু করলো। তখন আমার সেই বন্ধুদের, সেই আপনজনদের কথা মনে পড়ে গেল, যারা আমাকে বলতো, না চাকরি বাকরি হবে না, তোর তো মামা খালু নাই, তোর আত্মীয় স্বজন সেরকম ব্যবসায়ী বা মন্ত্রী মিনিস্টার নেই, কীভাবে চাকরি হবে? আমি অবাক হয়ে গেলাম, এরকম মিথ্যা কথাটা তারা কেন বললো? মিথ্যা কথাটা প্রথম হচ্ছে অজ্ঞতা থেকে, আর দ্বিতীয়ত তারা চায় না আমি বড় কিছু হই। তারা কিন্তু চরম শত্রু, তারা কিন্তু ক্ষণে ক্ষণে আপনাকে খুন করে। এবং আমার এক বন্ধু, আমার চেয়ে ভালো ছাত্র, তার বাসায় এই মন্ত্রণাগুলো দিয়েছে, আর চাকরি হবে না হবে না। সে এরপরে কী করলো, মাস্টার ডিগ্রি পাশ করে সে আর চাকরির জন্য লড়াই করলো না। পরবর্তীকালে সে হাই স্কুলে শিক্ষকতা শুরু করে দিল। মনে হলো তার জীবনে এটাই প্রাপ্তি। আসলে যেটা মনে হয় যে আমরা নিজেকে চিনি না। যে সক্রেটিস এত বছর আগে বলে গেছে নো দাই সেলফ, নিজেকে চেনা, আমরা কিন্তু নিজেকে চিনতেই চাই না। আমি যে কত অতল অসীম আমি জানি না, এটা নজরুল বলে গেছে। আমি জানি না আমার ক্ষমতা সম্পর্কে। এই না জানিয়ে রেখে আমাদের উপরে নির্যাতনটা করে আমাদের আশেপাশে মানুষজন। একটা ছোট্ট গল্প সবাই জানে এটা, যে সার্কাসের হাতি মানে বন্য হাতিটা যখন সার্কাসের দল নিয়ে আসে, তখন তার গলার মধ্যে শক্ত শিকল বেঁধে তাকে একটা শক্ত খুঁটির মধ্যে আটকে রাখে। তখন সেই হাতিটা ছুটে যাওয়ার জন্য মানে অনেক প্রচেষ্টা করে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, এবং দৌড়াদৌড়ি করতে 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 শিকলের কাছে এবং সেই খুঁটির কাছে হার মানে গলা কেটে যায়, রক্ত পড়ে। এরপরে যখনই টান দেয় তখন সে ব্যথা পায়। এই করে করে সে কিন্তু আটকে যায়। তখন সে ডিসিশন নিয়ে নেয় যে আমার জীবনটা ওই খুঁটির যতটুকু দূরত্ব শিকলটা যায়, এই হচ্ছে তার জীবন, এখানেই থাকতে হবে, এখানে সে ঘুরতে থাকে। আর সে টান দেয় না, কারণ টান দিলে তার মনে পড়ে যে আমার গলা কেটে যাবে। কিছুদিন পর আস্তে আস্তে হাতিটা পোষ মানে, সার্কাসের লোকদের কথাবার্তা শুনে। এরপরে যখন এই পোষ মানা শেষ হয়ে যায়, সার্কাসের লোক তো অনেক চালাক,
তখন কিন্তু তাকে আর এত শক্ত খুঁটিতে বাঁধে না, একটা নর্মাল খুঁটিতে বাঁধে এবং এত কঠিন শিকল নর্মাল একটা শিকলে বাঁধে। তখন যদি সে টান দেয় সাথে সাথে ভেঙে যাবে, কিন্তু সে কিন্তু আর টান দেয় না, কারণ তার নিয়তিটাকে মেনে নিয়েছে, যেটা আমার নিয়তি। আমাদের মাঝে এরকম নিয়তি মানার একটা মানে এক ধরনের প্রবণতা আছে, এটা আমাদেরকে শেষ করে দেয়। এরপরে যখন আমি চাকরি ইন্টারভিউ দেওয়া শুরু করলাম, হাই চাকরি, আমি অবাক হয়ে গেলাম, চাকরি পাচ্ছি তো পাচ্ছি। তখন আমার মনে হলো কই মামা খালু, কই চাচা, কই মন্ত্রী মিনিস্টার, এগুলো কিচ্ছু লাগে না। কিন্তু আশেপাশের মানুষগুলো কেন বলেছে জানেন? কারণ তারা চাকরিগুলো পায়নি। আর যারা পেয়েছে তারপর তারা চায়নি আমি সেই জায়গায় যাব, কিংবা তারা আমার জ্ঞান সম্পর্কে, আমার মেধা সম্পর্কে আন্ডার এস্টিমেট করছে, এই ছেলেকে দিয়ে হবে না। এইভাবে নানানভাবে আমরা কিন্তু নির্যাতনের শিকার হই সমাজের কাছের মানুষ দিয়ে। আমি তরুণদেরকে বলবো, চাকরি পাওয়ার প্রথম মোটোটাই হচ্ছে নিজের প্রতি ভরসা করো। তুমি জানো না তুমি কি, তোমার ভেতরে কি ক্ষমতা। আরেকটা বাজে কথা আমাদের আত্মীয় স্বজনরা বলে, এই বেশি পড়িস না, মাথার মধ্যে ঢুকবে না, মাথা নষ্ট হয়ে যাবে, এত কিছু মনে থাকবে না। একদম মিথ্যা কথা। আমরা তো জানি আমাদের মগজের কত কম পার্সেন্ট আমরা ব্যবহার করি, আনইউজ থেকে যায়। আমাকে যদি বলে দিত যে তোমার মগজে অনেক ক্ষমতা, সুপার কম্পিউটার, আনলিমিটেড র্যাম, তুমি কাজ করে যাও, পড়ে যাও, পড়ে যাও, পড়ে যাও, তাহলে কিন্তু আমার ভেতরে শক্তি আসতো। আর আমার ছোটোবেলায় বলা আছে, না না এই সন্ধ্যায় পড়বি না, সকালে পড়বি না, এখন করবি না, ব্রেনে চাপ পড়বে, ভুলে যাবে, হ্যান ত্যান। আমার একেবারে ফ্লপি ডিস্ক বানায় ফেলছে আমার মগজটাকে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নিজের প্রতি ভরসা বাড়াতে হবে, নিজেকে চিনতে হবে, ভাবতে হবে যে আমি অনেক অসীম ক্ষমতার অধিকারী। তা না হলে আমি সার্কাসের হাতির মতো আমার নিয়তিকে আমি মেনে আবদ্ধ হয়ে থাকবো। তাই তরুণদেরকে বলছি, স্টুডেন্টদেরকে বলছি, কারো কথা শোনার দরকার নেই। মানে শুনবো না, কোনো কথা শুনবো না। আমি যথেষ্ট বুঝি, নিজেদের মতো ভাববো, নিজেদেরকে নিয়ে চিন্তা করব, নিজেকে নিয়ে চর্চা করব, তাহলেই মনে হয় আমাদের বড় কিছু করা সম্ভব। আর চাকরি কোনো ব্যাপার না, কারণ প্রতিষ্ঠানগুলো তো চালাতে হয়। প্রতিষ্ঠান সবসময় যোগ্য মানুষ খোঁজে। আমি একটা স্কুল চালাই, আমি সবসময় যোগ্য মানুষ খুঁজি, বাসা থেকে প্রয়োজনে ধরে নিয়ে আসি, বাবা কাজ কর। এরকম বড় বড় ইন্ডাস্ট্রিগুলো যোগ্য মানুষ খোঁজে। দয়া করে চাকরির পেছনে ছুটবেন না, নিজের যোগ্যতা বাড়ান। যদি যোগ্যতা বাড়াতে পারেন, দেখবেন ওই প্রতিষ্ঠানগুলো আপনাকে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য শাহরুখ খান একটা কথা বলেছিল যে আমি কখনো যশ বা অর্থের পেছনে দৌড়াইনি, আমি আমার কাজের পেছনে দৌড়েছি। একদিন দেখি যশ এবং অর্থ আমার পেছনে দৌড়াচ্ছে। সবাইকে ধন্যবাদ।